আমাদের এই যাত্রা সহজ ছিল না। আমি প্রথমে বলতে চাই, আমাদের যে কোটা সংস্কার আন্দোলন, সেই কোটা সংস্কার আন্দোলন মূলত শুরু হয়েছিল 5 জুন তারিখে, যেদিন হাইকোর্ট এই পরিপত্র বাতিলের রায় দেয়। সেই দিন আমাদের আন্দোলন শুরু হয় এবং সেই মাসের 9 তারিখে আমাদের একটা আলটিমেটাম ঘোষিত হয় সরকারের প্রতি যে 30 জুনের পর থেকে আমাদের কিন্তু আন্দোলন শুরু হবে। সরকার এর মধ্যে যেন এই যে পরিপত্র অবৈধ ঘোষণা করে যে রায়টি দিয়েছে সেটি যেন বাতিল করে। তারপর আপনারা জানেন জুলাইয়ের 1 জুলাই থেকে আমরা প্রথমে রাজুতে বসি এবং জুলাইয়ের 2 তারিখ কিন্তু আমরা শাহবাগ দখল করি। এরপর আস্তে আস্তে আন্দোলন বেগবান হতে থাকে। একটা পর্যায়ে গিয়ে সরাসরি সরকারের সাথে শিক্ষার্থীদের যে একটি সংঘাতপূর্ণ মনোভাব, স্বৈরাচারী হাসিনার যে মনোভাব ছিল, সেই মনোভাবের একটি প্রতিফলন আমরা দেখতে পাই এবং সেটি পরিপূর্ণ প্রকাশ ঘটে কিন্তু 15 তারিখ। তার আগে তারা বিভিন্নভাবে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। তারপর আপনারা জানেন 15 তারিখের পর 16 তারিখ এবং 17 তারিখ পর্যন্ত আমরা ক্যাম্পাসে ছিলাম, শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছিল। তো তারপর 17 তারিখের পর আমাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয় প্রশাসনের সহায়তায় এবং ফ্যাসিস্ট হাসিনার যে দোসর ভাইস চ্যান্সেলর ছিল, সেই ভাইস চ্যান্সেলরের প্রত্যক্ষ মদতে আমাদেরকে বের করে দেওয়া হয়। তারপর থেকে কিন্তু আন্দোলনটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকতা ছেড়ে আস্তে আস্তে গণ অভ্যুত্থানের দিকে যেতে থাকে। আমরা বিভিন্ন কর্মসূচি বিভিন্ন সময়ে পালন করেছি। সেই কর্মসূচির ধারাবাহিকতায় আমরা যখন আসলে একটা সময় অনুভব করি যে আমরা এই সরকারের সময়ে আমরা বাইরে খুব একটা নিরাপদ না, তখন কিন্তু আমরা একটা নিরাপদ আশ্রয়ে যাই এবং নিরাপদ আশ্রয় থেকে আন্দোলনটা আমরা পরিচালনা করতে থাকি। সেই মুহূর্তে আসলে আমাদের যারা ডিবি হেফাজতে ছিলেন, যারা সিনিয়র ভাই, তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না। এই সময়ে আমরা মূলত নিজেদের মধ্যে ডিসকাস করে এবং সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন খবরগুলো আসছে সারা দেশ থেকে, সেগুলো আমরা ডিসকাস করে আমরা আসলে কর্মসূচিগুলো দিতাম। তারই ধারাবাহিকতায় প্রত্যেকে আমরা যারা কর্মসূচি দিতাম, এক একদিন এক একজনের নামে এবং এক একজনের আইডিয়া থেকে কর্মসূচিগুলো যেত। সেখানে আমিও কর্মসূচি দিয়েছি। তো সব কিছু মিলে এই যাত্রাটা আসলে সহজ ছিল না। আমরা চেষ্টা করেছি জনগণের মতামতকে প্রাধান্য দিতে এবং একটা পর্যায়ে আমরা গিয়ে বুঝতে পারি যে আসলে আমরা যতই চেষ্টা করি না কেন, এই ফ্যাসিস্ট হাসিনার পতন ভিন্ন আমাদের আসলে কোনো আলটিমেট কর্মসূচি হতে পারে না। এবং আমরা কিন্তু 3 আগস্ট কিন্তু আমরা ঘোষণা করি যে 1 দফা ভিন্ন আমাদের কথা নেই এবং 9 দফা বনাম 8 দফা এরকম একটি বিষয় কিন্তু সামনে এসেছিল এবং জনগণের মনে প্রশ্ন তৈরি করেছিল। আসলে জনগণের উদ্দেশ্যে একটা কথা আমরা বলতে চাই, সে 9 দফা ছিল কিন্তু আসলে আলটিমেটলি 1 দফা। কারণ সেই 9 দফায় কিন্তু স্বৈরাচারী হাসিনার যে প্রকাশ্য নিঃশর্ত যে ক্ষমা, সেই ক্ষমার কথাটি উল্লেখ, তার ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে এবং দায় স্বীকার করতে হবে, সেই কথাটি কিন্তু উল্লেখ ছিল। মানে স্বৈরাচারী হাসিনা যদি 9 দফার প্রথম দফা সেটি যদি মেনে নেয়, একটা দফায় যদি মেনে নেয়, তার মানে তার কিন্তু ক্ষমতায় থাকার যে লেজিটিমেসি সেটি আর থাকে না। তো সেখান থেকে জনগণের দাবি ছিল স্পষ্টভাবে 1 দফা এবং সেটি ঘোষিত হয় শহীদ মিনার থেকে। তারপরে বাকিটুকু ইতিহাস এবং আমরা বলতে পারি যে আমরা এই ইতিহাসের প্রত্যক্ষ সাক্ষী। ভাই, আরেকটা বিষয় হচ্ছে এই আন্দোলন যখন